creation. I welcome you all to my YouTube channel. আজকে আমরা ক্লাস 9 ভোলা গ্র্যান্ডপার যে গল্পটা ছিল ওই গল্পের আমরা আজকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট। দেখো, প্রথমেই কোশ্চেন আছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, আমরা পড়েছি যে বোকাল ট্রিতে বা বকুল গাছে কারা থাকতো? একদল বানর থাকতো। তাই আমাদের লিখতে হবে ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড monkeys. On the way back from festival, Bhola grandpa tightly held on to the two fingers of his মেলা থেকে ফেরার পথে ভোলা দাদু কার আঙুল ধরেছিলেন? তার নাতির, এই জন্য বলা আছে দেখো গ্র্যান্ডসন। এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বিউরিং আ লার্জ ব্যাগ বা লার্জ বক্স। ওই যে ডাকাতের দল, ওরা কি কবর দিচ্ছিল বা কি পুঁতছিল মাটিতে বা স্যান্ড ডিউনের তলায়? লার্জ বক্স। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, তিনি সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সো ইটস অ্যান্সার ইজ উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ, যখন ভোলা দাদু মারা যান তখন তার বয়স ছিল 95, 95 বছর। দেখো, মাত্র এই কয়েকটা কোশ্চেন রয়েছে এমসিকিউ সেকশনে। নেক্সট উই শ্যাল জাম্প টু দ্য নেক্সট সেকশন অ্যান্ড দ্যাট ইজ অ্যানাদার, যেটা ইয়ে করা আছে। দিস ইজ দ্য সেকশন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন হলো, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, কখন ভোলা দাদু জোরে চিৎকার করেছিলেন? ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি যে যখন তিনি বাজার থেকে মেলা থেকে আসছিলেন এবং বুঝতে পারলেন যে তার নাতি তার সঙ্গে নেই, তখন তিনি চিৎকার করেছিলেন। হোয়েন হি রিয়ালাইজড হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন অ্যাট দ্য ফেস্টিভ্যাল, যখন তিনি বুঝতে পারলেন যে রিয়ালাইজ মানে কি উপলব্ধি করা বা বুঝতে পারা, যখন তিনি উপলব্ধি করলেন যে তার নাতি তার সঙ্গে নেই, তখন তিনি কী করলেন? জোরে চিৎকার করলেন। দেখো, এখানে একটা কথা বলার আছে যে অধিকাংশ ছেলেমেয়েরা হয়তো ভালো করে জানেই না যে কীভাবে একটা ইংরেজি বাক্য বানাতে হয়, তাই না? সবচেয়ে আগে প্রথমে বলি যে ইংরেজিতে বাক্য বানানোর নিয়ম হচ্ছে SVO। নর্মালি SVO নিয়মেই ইংরেজিতে বাক্য বানানো হয়। যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, SVO, এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, তারপর অবজেক্ট। আমরা এখানে জানি যে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? ভোলা দাদু। সাবজেক্ট মানে কোনটা? বাক্যে ক্রিয়া যে ব্যক্তি বা বস্তুটি করছে সেটাই হলো সাবজেক্ট। তো এখানে চিৎকারটা কী করছে? ভোলা দাদু, তাই সাবজেক্ট হয়ে যাবে ভোলা গ্র্যান্ডপা। তো আমাদের সবচেয়ে প্রথম লিখতে হবে ভোলা গ্র্যান্ডপা। তো ভোলা গ্র্যান্ডপা দিলাম, তারপর ভার্ব, এখানে ভার্বকে লেট আউট, লেটের প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল সব সেম হয়। এটা যেহেতু পাস্ট টেন্স, আচ্ছা কীরকম বুঝবো যে এই বাক্যটা পাস্ট টেন্সে বলা আছে? দেখো, কোনো কোশ্চেনের টেন্স বুঝতে গেলে তাকে প্রথমে জানতে হবে তার যে কোশ্চেন জিজ্ঞেস করার জন্য যে ভার্বগুলো ব্যবহার করা হয় অক্সিলিয়ারি, ওটার দিকে খেয়াল রাখতে হবে। এখানে ডু বলেনি, ডিড বলেছে, তাই এটা পাস্ট টেন্স। অর্থাৎ আমাকে এই লেটের উত্তর লেখার সময় এই লেট ভার্বের পাস্ট টেন্সটা আমাদেরকে লিখতে হবে। সো লেটের পাস্ট টেন্স কি? লেটের পাস্ট টেন্স হলো LET, লেট। সো ভোলা দাদু, তারপর লেট, ভোলা দাদু লেট আউট, তাহলে সাবজেক্ট হলো ভার্ব হলো। আমি বললাম এক্ষুনি যে ইংরেজি বাক্য নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্স কীরকম হয়? সাবজেক্ট আসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো কী ছাড়লেন বা কী নির্গমন করলেন? লেট আউট আ লাউড ওয়েল, লাউড ওয়েল। তাহলে সাবজেক্ট লিখলাম ভোলা দাদু বা ভোলা গ্র্যান্ডপা, তারপর ভার্ব দিলাম লেট আউট এ লাউড ওয়েল। তারপরে অ্যান্সার দেখো, হোয়েন হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন অ্যাট দ্য ফেস্টিভ্যাল। তো যদি ভালো করে যদি বলা হয় তাহলে বাক্যটা কেমন হবে? যে হোয়েন, বা যদি বলি যে ভোলা দাদু লেট আউট এ ওয়েল, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, অবজেক্ট দিলাম। ভোলা দাদু লেট আউট আর লাউড ওয়েল, তারপরও হোয়েন হি রিয়েলাইজড হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন অ্যাট দ্য ফেস্টিভ্যাল। এইভাবে একটা বাক্যকে সম্পূর্ণভাবে লিখতে হয়। নেক্সট, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার, কোথায় তার নাতি একটা আরামদায়ক জায়গা বা আশ্রয় খুঁজে পেয়েছিল? তাহলে সাবজেক্ট কি দেখো, কে আশ্রয় খুঁজে পেয়েছিল? নিশ্চয় ভোলা দাদু নয়, ভোলা দাদুর নাতি, তাই গ্র্যান্ডসন। তাহলে এখানে উত্তর হবে কী দিয়ে শুরু হবে? তার সাবজেক্টে কী হবে? গ্র্যান্ডসন।
দ্য গ্র্যান্ডসন, দ্য গ্র্যান্ডসন। এইবারে দেখো ভার্ব কী দেবো, দেখুন এখানে হ্যাড অক্সিলারি ভার্ব দিয়েছে কোশ্চেন করার জন্য, তারপর ফাউন্ড আমার মেন ভার্ব, তাহলে আমাদেরকে লিখতে হবে দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। তাহলে সাবজেক্ট লিখলাম দ্য গ্র্যান্ডসন, তারপর ভার্ব এসভিও, সাবজেক্ট লিখলাম দ্য গ্র্যান্ডসন, দেন উই হ্যাভ টু প্লেস দ্য ভার্ব নেক্সট টু দ্য সাবজেক্ট। তাহলে দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড, এখানে হ্যাড ছিল অক্সিলারি, তারপর ফাউন্ড মেন ভার্ব। দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। নেক্সট, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি শ অন দ্য মাউন্ড। তিনি যখন ঢিপিতে উঠলেন তখন যে ব্যক্তিকে তিনি প্রথম দেখতে পেলেন তাকে গিয়ে উনি কী করলেন, এক গ্লাস জল চেয়েছিলেন বা জল পান করার জন্য তিনি জল চেয়েছিলেন, তাই না? তাহলে উত্তর হবে এখানে দেখো একেবারে শর্টকাটে লেখা আছে হি আস্ক ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এটা ইনকমপ্লিট লাগছে। তাহলে সিম্পল কথা, দেখো ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্ট করেছিলেন, মেক ভার্বের সাবজেক্টকে ভোলা গ্র্যান্ডপা, তো উত্তর আমার শুরু হবে ভোলা গ্র্যান্ডপা থেকে, ভোলা গ্র্যান্ডপা, তারপর ভার্ব, তাহলে ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্ট, দেখো ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড, ডিড আছে, ডু এর পাস্ট ফর্ম অর্থাৎ এটা পাস্ট ফর্মে বলা আছে, ডিড প্লাস রিকোয়েস্ট মানে রিকোয়েস্টেড, ডিড প্লাস ডু মানে ডিড, ডু প্লাস প্লে মানে ডিড প্লাস প্লে মানে প্লেড, তাই না? তাই ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শ অন দ্য মাউন্ড ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, যদি ভালো করে লিখি তাহলে কী লিখতে হবে, তাহলে ভোলা দাদু সাবজেক্ট লিখলাম ভার্ব রিকোয়েস্টেড, এইবার দেখো ভোলা দাদু রিকোয়েস্টেড দ্য ম্যান হি শ অন দ্য মাউন্ড ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। নেক্সট, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডায়েড। যখন ভোলা দাদু মারা গেলেন তখন তার স্ত্রী বা বউয়ের বয়স কত ছিল, 80 ইয়ার্স ওল্ড। ভোলা দাদুর বয়স ছিল 95, কিন্তু তার ওয়াইফের বয়স ছিল 80। তাহলে হোয়েন হি ডায়েড, হোয়েন হি ডায়েড যখন তিনি মারা গেলেন, হিজ ওয়াইফ ওয়াজ 80। সিম্পল। দেখো কখনো কখনো 80 ইয়ার্স ওল্ড বলার দরকার হয় না, ইটস আ নিউ স্টাইল অফ সেইং ইউর এজ অ্যান্ড দ্যাট ইজ জাস্ট টু টেল অ্যাবাউট দ্য নাম্বার। হোয়েন হি ডায়েড হি ওয়াজ জাস্ট 80, আর ইয়ার্স ওল্ড না বলেও চলে। ওকে, সো হোয়েন হি ডায়েড যখন তিনি মারা গেলেন, হিজ ওয়াইফ ওয়াজ 80, যখন তিনি মারা গেলেন তার বয়স ছিল 80। এবার নেক্সট এক্সারসাইজ 3, স্লাইটলি লঙ্গার। হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউন্স। আমরা আগে পড়েছি যে ভোলা দাদুরা হঠাৎ ন্যারেটর বা কথকের বাবা এবং তার বন্ধুদেরকে বললেন যে তিনি একদল ডাকাতকে দেখলেন যে তারা কিছু একটা মাটিতে মাটি খুঁড়ে পুঁতছে। তো অ্যাকচুয়ালি তারপর এখানে গিয়ে ন্যারেটার এবং তার বাবার গিয়ে সার্চ করলেন, বাট দেয়ার গট নাথিং, আমরা এটা পড়েছি। কারণ বিকজ ওটা ছিল আসলে একটা দিনের বেলা দেখা একটা স্বপ্ন যা ভোলা দাদু ঘুমোতে ঘুমোতে দেখেছিলেন, তাই ওখানে কোনো সত্যিকারের কোনো ট্রেজার বা সম্পদ পাওয়া যায়নি। তাহলে দেয়ার নো রিয়েল ট্রেজার, ওয়াজ ফাউন্ড, আন্ডার দ্য স্যান্ড ডিউন। দেখো এরকম কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়, আমার কোশ্চেনের মধ্যে আমার অ্যান্সারের স্টার্টিংটা বলা আছে। ওকে, সো স্টার্ট করতে হবে এখান থেকে, নো রিয়েল ট্রেজার, তারপর ভার্ব দিলাম, সাবজেক্ট দিলাম নো রিয়েল ট্রেজার, তারপর ভার্ব নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড, এটা প্যাসিভ মোডে বলা আছে, ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউন্স বিকজ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ ড্রিমিং ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, সো দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার।
যে কোনো একটা বলতে পারো। অর্থাৎ আরেকবার যদি বলি, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউন্স বিকজ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। তাই না? কারণ ভোলা দাদু তার দুপুরবেলার ঘুমের সময় এটা স্বপ্ন হিসেবে দেখেছিলেন। নেক্সট, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি? যখন ভোলা দাদু ওই বট গাছে চড়ে বসলেন তখন বাঘটি কী করেছিল? আমরা পড়েছি যে বাঘটা ওই বট গাছকে কেন্দ্র করে বেশ কয়েকবার, দ্যাট মিনস 100 টাইমস, ইট সার্কেলড অ্যারাউন্ড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, 100 বারের মতো পাক খেলো। দেন ইট সেটেলড আন্ডার আ বুশ ওয়াচিং হিম। তাই এবং তাকে দেখতে দেখতে ওটা কী করলো, একটা ঝোপের মধ্যে নিজেকে স্থাপন করলো। সো কী বলতে হবে? আচ্ছা, আফটার, আমি এরকম শুরু করতে পারি, আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। প্রায় 100 বারের মতো ওই গাছটাকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছিল। দেন ইট সেটেলড ডাউন আন্ডার আ বুশ ওয়াচিং হিম। তারপর একটা জঙ্গলে বা ঝোপের মধ্যে নিজেকে স্থাপন করলো আর ভোলা দাদুকে দেখছিল। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? তার স্ত্রীর মত অনুসারে ভোলা দাদুর মৃত্যুর কারণটা কি? আমরা আগে জেনেছি যে একেবারে শেষ লাইনের দিকে আমরা পড়েছি যে দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। সো অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, হি মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। তিনি নিশ্চয়ই শ্বাস বা নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, তাই তিনি মারা গেছেন। এখানে একটা কথা বলে রাখি, এখানে ব্রিথ হলো এখানে ভার্ব ফর্ম, VERB ভার্ব ফর্ম, এর নাউন ফর্ম হলো ব্রেথ, BREATH, ব্রেথ। যদি ভার্ব করতে হয় লাস্টে যোগ করতে হয়, ব্রেথ থেকে ব্রিথ। সো নেক্সট, দেখো এইটাও গেল তোমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের ডিসকাশন। আশা করি ঠিকঠাক লেগেছে তোমাদেরকে, বুঝতে পারবে। আর এখানে জাস্ট বুঝিয়েছি যে কীভাবে একটা বাক্য স্টার্ট করতে হয়, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমি দেখেছি যে ওরা সবচেয়ে আগে ফেস করে টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট, ওরা সাবজেক্ট খুঁজতে সমস্যা হয়ে যায়, তারপর কী দেবো না, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। সো ফার্স্ট অফ অল আরেকবার বলে রাখি যে প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কী ব্যবহার করব, ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব দেবো, তারপর অবজেক্ট থাকলে দেবো, না হলে অন্যান্য পার্ট। ওকে, নেক্সট, এবার দেখো তোমাদের গ্রামার পোর্শনে রয়েছে ন্যারেশন চেঞ্জ। ক্লাস 9-এর বাচ্চারা, ছেলেমেয়েরা ন্যারেশন চেঞ্জ হয়তো এর আগে একটু হয়তো শিখেছো, তবুও আমি অ্যান্সার বলার আগে আমি একেবারে কিছু নিয়মও বলে দেব, ঠিক আছে? দেখো সবচেয়ে আগে বলে রাখি, ওটা হলো যে ন্যারেশন চেঞ্জের কিছু নিয়ম আছে। সো প্রথমে বলে রাখি ন্যারেশন মানে কি। আচ্ছা, ন্যারেশন বাংলা মানে হলো উক্তি। বাংলা মানে কি? উক্তি। উক্তিটা কী জিনিস? তুমি যা কথা বলছো ওটাই তোমার উক্তি। আমরা দেখেছি যে টিভিতে, রেডিওতে আমরা প্রাইম মিনিস্টার বা কোনো প্লেয়ার বা কোনো এমিনেন্ট পারসন, বিখ্যাত ব্যক্তি বা যে কোনো ব্যক্তির আমরা প্রায় শুনে থাকি, লেকচার, তাই না? তো ওটাই হলো ওনার উক্তি। এবারে এই ন্যারেশনকে আমরা দুটিভাবে ভাগ করতে পারবো। একটা হলো ডিরেক্ট ন্যারেশন, আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের বাংলা মানে কি? প্রত্যক্ষ উক্তি। আর ইনডিরেক্টের মানে কি? পরোক্ষ উক্তি। এবার লেটস আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন। এবার ডিরেক্ট ন্যারেশন হলো কোনো ব্যক্তির কথা হুবহুভাবে বলে ফেলা। কোনো ব্যক্তি উনি নিজের লেকচারের সময় যে কথাগুলি বলেছেন, তুমি হুবহু সেই কথাগুলি এসে অন্যজনের কাছে তুমি পরিবেশন করছো, সেটি হলো ডিরেক্ট ন্যারেশন। যেমন ধরো তুমি কারোর সঙ্গে কথা বলছিলে, তো সে বলছিল, আই অ্যাম গোয়িং টু সিনেমা। এই কথাটা কিন্তু তোমার নয়,
তোমার সঙ্গে যে ব্যক্তিটা কথা বলছিল রাস্তা, যার সঙ্গে তোমার দেখা হয়েছিল, সে তোমাকে কী বললো? হয়তো তোমার সঙ্গে দেখা হলো, তুমি জিজ্ঞেস করলে কী রে কোথায় যাচ্ছিস, সে বলছে আই অ্যাম গোয়িং টু সিনেমা। সে বললো যে আমি সিনেমা যাচ্ছি। এবার দেখো এখানে আইটাকে নিশ্চয়ই তুমি নাও, যে ব্যক্তিটা বলেছে কথাটা সেই ব্যক্তিটা এখানে আই, তাই না? অর্থাৎ তুমি এই কথাটা এসে তুমি থার্ড পার্সনকে, আরও একজন তোমার বন্ধুকে এই কথাটা হুবহু তুমি বলে ফেললে যে এক্স বা ওয়াই নামক ব্যক্তিটা বলেছে যে আই অ্যাম গোয়িং টু সিনেমা, আমি আজকে সিনেমা দেখতে যাচ্ছি। এবারে তার এই প্রত্যক্ষ উক্তিকে তুমি নিজের মতো করে যখন তুমি পরিবেশন করবে, ওটা হলো পরোক্ষ উক্তি। যেমন ও তোমাকে বলেছে আই এম গোয়িং টু দ্য সিনেমা টুডে, তুমি বলছো যে হি ইজ গোয়িং টু সিনেমা। তুমি পরিবর্তন কী করলে? আইটাকে তুমি হি করে দিলে, কারণ আইটা তো সে নিজেকে আমি বলেছিল না, ওটা তো তুমি নাও। তাই তুমি তাকে পরিবেশন করার জন্য তুমি কী বললে যে সে আজকে সিনেমায় যাচ্ছে। তো এইভাবে কোনো ব্যক্তির প্রত্যক্ষ উক্তিকে বা হুবহু কোনো কথাকে তুমি নিজের মতো করে থার্ড পার্সনের সামনে পরিবেশন করলে, দ্যাট ইজ কল্ড দ্য ইনডিরেক্ট ন্যারেশন। এটা হলো পরোক্ষ উক্তি। এবার দেখো এখানে কি দেখো, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। বুলবুলি তার বন্ধুকে বলল তুমি কি কালকে আসবে। এবারে কোনো কথা ডিরেক্ট ন্যারেশন কিংবা ইনডিরেক্ট ন্যারেশন কীরকম বুঝবো? ডিরেক্ট ন্যারেশনে সর্বদা যে ব্যক্তির কথাটা হুবহু বলা থাকবে, ওই কথাটা সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তাহলে বুঝতে হবে ওটা ডিরেক্ট ন্যারেশন। এবারে কিছু নিয়ম আছে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্টে করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইউ আর রিডিং। তুমি কোন ধরনের বাক্য তুমি পড়ছো। এখানে যেমন ধরো এখানে বলা হচ্ছে, দেখো উইল ইউ কাম টুমরো, তুমি কি কালকে আসবে। আচ্ছা, বাক্যের অর্থ অনুযায়ী বাক্যকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এটা হলো প্রশ্নবাচক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হোক বা ইন্টারগেটিভ সেন্টেন্স হোক, তারপরে ইম্পারেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, প্রত্যেকটা সেন্টেন্সের চেঞ্জ করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এবারে এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবারে ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়মটা কি? নিয়মটা হলো প্রথমে সাবজেক্ট দিলাম, কথাটা কী বলেছে, বুলবুলি, ওকে। এবারে এই সেট টু এর বদলে কী করব, এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাই আমরা এখানে রিপোর্টিং ভার্ব সেট টু এর বদলে কী ব্যবহার করবো, আস্ক, জিজ্ঞেস করলো, তাই না? তো জিজ্ঞেস করলো, সো বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড। তারপর দেখো লিঙ্কার হিসেবে আমরা পাবো ইফ বা ওয়েদারকে, ইফ বা ওয়েদার। এবারে কখন ইফ বা ওয়েদার দেবো, যখন এই প্রশ্নের উত্তরটা আমরা হ্যাঁ বা নাতে পাবো, তখনই আমরা ইফ বা ওয়েদার অ্যাড করব, না হলে করবই না। যেমন জিজ্ঞেস করা হলো তুমি কালকে স্কুল যাবে, উত্তর কী আসবে, হ্যাঁ বা না। যেহেতু এখানে উত্তর হ্যাঁ বা নাতে আসছে, তাই এখানে লিঙ্কার কী যোগ করব, ইফ বা ওয়েদার, ওকে। তাহলে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড ইফ। এবারে ইফ দেওয়ার পরে ইফটা এখানে লিঙ্কার দুটো পোর্শনকে যোগ করবে। নেক্সট হলো আমাকে আবার সাবজেক্ট খুঁজতে হবে, হিটা কোথায় পেলাম, ইউটা। যখন বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞেস করলো তুমি কি স্কুলে যাবে, তা তুমি এসে থার্ড পার্সনকে ওই কথাটাকে পরিবেশন করে কি বলবে, যে বুলবুলি জিজ্ঞেস করলো যে সে স্কুলে যাবে কি না, সে মানে তার বন্ধু, হিজ ফ্রেন্ড। সো এখানে হিটাকে তার বন্ধু, সো বুলবুলি আস্ক হিজ ফ্রেন্ড ইফ, হিজ ফ্রেন্ডও লিখতে পারো, কোনো সমস্যা নেই, হিজ ফ্রেন্ড উড। এবারে উড কেন, এখানে উইল থেকে উড চেঞ্জ হয়েছে কেন, কারণ সেট, এখানে রিপোর্টিং ভার্ব কি সেট, সবসময় রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভাবটাও চেঞ্জ হয়ে যায় সেই মোতাবেক, সেই অনুযায়ী। উইল এর পাস্ট কি উড, স্যালের পাস্ট কি শুড, ক্যানের পাস্ট কি কুড। তাহলে যখন আমরা দেখব রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকছে, রিপোর্টেড স্পিচের ভাবটাও পরিবর্তন হয়ে যাবে। তাই জন্য হি উইল আর হবে না, হি উড কাম। এবার এই টুমোরোটার বদলে আমি লিখছি দ্য নেক্সট ডে। কিছু কিছু দেখো অ্যাডভার্ব রয়েছে, ওই অ্যাডভার্ব এর বদলে আমাদেরকে অন্য শব্দ ব্যবহার করতে হবে। যেমন টুডে থাকলে আমরা কী ব্যবহার করব, দ্যাট ডে। এখানে টুমোরো আছে, নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে কি ইউজ করব, দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে। এরকম আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা অ্যান্সার কী পেলাম, যে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো। আরেকবার বলি, যদি প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে
তাই জন্য এখানে আস্ক বা এনকোয়ার জিজ্ঞেস করা। হিজ ফ্রেন্ড, তার বন্ধু জিজ্ঞেস করলো ইফ কেন, এই প্রশ্নের উত্তরটা হাঁ বা নাতে আসবে, এই জন্য ইফ বা ওয়েদার যোগ করতে হবে। তারপর আমি সাবজেক্ট খুঁজলাম হি। কথাটা কাকে জিজ্ঞেস করা হচ্ছে? তার বন্ধুকে, মানে হিজ ফ্রেন্ডকে। হি হি উড, উইল থেকে উড হয়েছে কারণ এখানে সেড হলো পাস্ট ফর্মে আছে, তাই উইলটা উড হয়ে যাবে কাম দ্য নেক্সট ডে। ওকে, নেক্সট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য পৌলমি সেজ আই এম ফাইন। এবারে এখানে একটা ভালো টুইস্ট রয়েছে। এখানে দেখো যে আমরা এখানে দেখেছি যেখানে সেট টু আছে, এখানে একেবারে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, কিন্তু এখানে রিপোর্টিং ভার্ব দেখো প্রেজেন্টে আছে। এখানে হলো মজাটা যে রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনাইটে থাকছে, রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট ইনডিফিনাইট বা ফিউচার ইনডিফিনাইটে থাকছে, তখন এই রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পার্থক্য হবে না, কোনো পরিবর্তন হবে না। আরেকবার বলি যে পৌলমি সেজ, এখানে সেটা কি প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই আমার রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন, টেন্সে কোনো পরিবর্তন আসবে না। তাই এখানে বলা হয়েছে পৌলমি সেজ, পৌলমি বলল। আচ্ছা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে আমরা যোগ করবো দ্যাট। তাহলে পৌলমি সেজ দ্যাট, এখানে আইটাকে, পৌলমি বলছে আমি ভালো আছি, তাহলে আমিটাকে পৌলমি নিজেই, পৌলমি স্ত্রী, নারী, তাই আমি সি ব্যবহার করলাম। তাহলে পৌলমি সেজ দ্যাট, আমি সি না লিখে পৌলমি লিখতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? তাহলে আমিটা হলো পৌলমি, যেহেতু সে স্ত্রীবাচক শব্দ তাই আমি সি ইউজ করলাম। এবারে সি এর পর তো কোনো দিন অ্যাম বসবে না প্রেজেন্ট টেন্সে, সি এর পর ইজ বসবে, সি ইজ ফাইন। তাহলে পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন, পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। তাহলে এখানকার মধ্যে এখানকার পার্থক্য কী পেলাম, যে এখানে উইলটা উড হয়েছিল, কারণ এখানে রিপোর্টিং ভার্বটা past tense ছিল। বাট ইন দিস কেস, দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্য পোর্শন ইন দ্য রিপোর্টেড স্পিচ, দ্য টেন্স ইজ কোয়াইট আনচেঞ্জড বিকজ দ্য রিপোর্টিং ভার্ব ইজ হেয়ার ইন দ্য প্রেজেন্ট টেন্স। এখানে প্রেজেন্ট টেন্সে থাকার জন্য রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হলো না, তার জন্য উত্তরটা কী হবে? পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। দেখো তিন ধরনের বাক্য পেলাম। প্রথমটা পেলাম ইন্টারগেটিভ, তারপর পেলাম অ্যাসার্টিভ, তারপর দেখো শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন কিপ কোয়াইট, চুপ থাকো। এখানে নিশ্চয়ই আমরা এই রিপোর্টেড স্পিচটা দেখে বুঝতে পারলাম যে উনি অর্ডার দিচ্ছেন, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বুঝতে পারবো, এখানে সেজ দিলাম, ওখানে সেট থেকে আস্ক দিলাম, এখানে বাক্যের সেন্সটা বুঝে আমাকে এই অনুযায়ী রিপোর্টিং ভার্বটা দিতে হবে। এখানে টোলে লেখা আছে, বাট তুমি বলতে পারো অর্ডার, ওটা বেস্ট হবে। দ্য টিচার অর্ডার, কারণ এখানে আদেশ করা হচ্ছে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের সেন্স বুঝে তোমাকে রিপোর্টিং ভার্বটা দিতে হবে। দ্য টিচার অর্ডার্ড, কাকে অর্ডার দিলেন? দ্য স্টুডেন্টস। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা খুব সহজ, যে ভার্বটা দেওয়া আছে তার আগে শুধু টু বসাও, তারা পুরোটা তুলে দাও, টু কিপ কোয়াইট। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। দিস ভেরি সিম্পল। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, এবার দেখো আরেকটা দেখো, মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। মা আমাদেরকে বললেন মে ইয়োর ড্রিমস কাম ট্রু, তোমার স্বপ্ন যেন পূরণ হয় বা তোমার স্বপ্ন পূরণ হোক। এবারে মে শব্দ দিয়ে আমরা বাক্য শুরু করি কখন? যখন আমরা ইচ্ছামূলক বা যখন আমরা প্রার্থনামূলক বাক্য লিখি, তাই না? যেমন ধরো কেউ একজন ভিক্ষুক তোমার বাড়িতে সাহায্য চাইতে এসেছেন, তুমি তাকে কিছু সাহায্য করলে টাকা দিয়ে, তোমাকে সবসময় আমরা দেখেছি যে আমাদেরকে আশীর্বাদ করে যান, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তাই না? আমরা কি বলি? মে গড, তিনি কি বলেন ইংরেজিতে? দ্য মে গড ব্লেস ইউ। অর্থাৎ এই অপটেটিভ সেন্টেন্সগুলো এইরকম মে ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো এইবারে এখানে দেখো আবার বলছি যে বাক্যটা এটা হলো প্রার্থনামূলক বাক্য, তাই এখানে উইশ। দেখো এখানে উনি কী করছেন? উইশ করছেন না আমাদেরকে, তাই মা আমাদের প্রতি সবসময় আমাদের মঙ্গল চান, তাই আমাদেরকে উইশ করছেন, প্রার্থনা করছেন। মাই মাদার উইশড দ্যাট, এখানে লিঙ্কার হিসেবে দ্যাট দেবো,
ওকে, মাই ড্রিমস, এখানে দেখো তো ইয়োর ড্রিমস মানে কার? তোমার মা তোমাকে বলছে, বা ধরো আমার মা আমাকে বলছে তোমার স্বপ্ন পূরণ হোক। তোমার মানে কার? আমার। এই জন্য দেখো মাই ড্রিমস। এইভাবে একটু মস্তিষ্ককে কাজে লাগিয়ে এই সমস্ত প্রণামগুলোকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, উনি, কারণ এই কথাটা মায়ের হুবহু কথা। ওকে, আর আমি এটা নিজের মতো করে লিখছি। মাই মাদার, মাই মাদার উইশ করলেন দ্যাট মাই ড্রিমস, ইয়োর ড্রিমস মানে আমার ড্রিমস, মাই ড্রিমস। এবার দেখো মে থেকে মাইট। এবার আবার বলছি, এর আগে যেমন করে উইল থেকে উড হয়েছিল, কারণ এরকম একটা জায়গায় পাস্ট টেন্সের রিপোর্টিং ভার্ব ছিল, এখানেও মে থেকে মাইট হয়ে যাবে। মেয়ের পাস্ট টেন্স কি? মাইট। তাহলে মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। ড্রিমস কাম ট্রু মানে স্বপ্ন বাস্তবায়িত হওয়া, স্বপ্ন সত্য হয়ে যাওয়া। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট, দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। আবার দেখো প্লিজ পেলাম, অনুরোধ করা আছে, আবার ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো আমি বারবার বললাম যে ন্যারেশন চেঞ্জে বাক্যের সেন্স বুঝতে হবে, কোন ধরনের বাক্য, ওই অনুযায়ী আমাদেরকে রিপোর্টিং ভার্ব দিতে হবে। প্লিজ মানে রিকোয়েস্ট করছে, ইম্পারেটিভ সেন্টেন্স দেখো রিকোয়েস্ট দেওয়া হয়েছে, এখানে সেড বললে হবে না। ওকে, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার বা দ্য স্যার টু অ্যালাউ দেম। আমি আবার বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন একটু অপেক্ষাকৃত সহজ, কারণ দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য স্যার। এবারে এখানকার ভার্ব এর আগে অ্যালাউ ভার্ব, তার আগে আমি শুধু টু বসাবো। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য স্যার টু অ্যালাউ দেম। এখানে আসটা কারা? ছাত্ররা, তাই না? অ্যালাউ এই জন্য দেম ব্যবহার করা হয়েছে। অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড, টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। এই গেলে তোমাদের ন্যারেশন চেঞ্জের পোর্শনটা। আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে সফলতার সঙ্গে, সাফল্যের সঙ্গে তোমাদের কাছে তুলে ধরেছি ব্যাপারটা। ওকে, অন্য একদিন হয়তো পুরোটা ন্যারেশন চেঞ্জের ক্লাস নেব, তখন হয়তো আরও ভালো করে ক্লিয়ার হবে। বাট এখন যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি, তাই যতটা বলা উচিত আমি বলেছি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, লেটস গেট ফরওয়ার্ড। এবার দেখো এক্সারসাইজ 5-এ বলা আছে কারেক্ট দ্য আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, ওই প্যাসেজে ভুল কিছু আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে, ওইটাকে আমাদের কারেকশন করতে হবে। অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট। প্রথম বাক্যে দেখো, একদিন শীতের রাতে আমি একটা বোটে চড়েছিলাম বা বোটে ছিলাম। তো সর্বপ্রথম দেখো উইন্টার এর আগে কখনো অ্যান বসে না, তাই না? উইন্টার দ্য ওয়ার্ড ইজ স্টার্টিং উইথ কনস্ট্যান্ট, সো এ শুড বি প্রিসিডিং হিম। তাই তার আগে কি হওয়া উচিত? এ হওয়া উচিত। অন এ উইন্টার নাইট। ওকে, অন এ উইন্টার নাইট আসলে কী হবে? অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড এ বোট। ইট ওয়াজ আ মুনলিট নাইট ফুল অন স্টার্স। ফুল অন কখনো হয় না, ফুল অফ। ফুল অফ, ফুল অফ মানে পরিপূর্ণ, মানে ভর্তি। FULL OF, ফুল অফ মানে কি? ভর্তি। দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স। আকাশে তারা নক্ষত্রে ভরে গেছে, তাই না? ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অফ স্টার্স। আচ্ছা, নেক্সট, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ আ গ্রেট রিভার। বোটটা বা নৌকাটা অ্যাঙ্কর করা ছিল। অ্যাঙ্কর শব্দটার মানে হলো নোঙর করা। আমরা যখন দেখেছি যে কোনো বন্দর বা পোতাশ্রয়ে যখন জাহাজ এসে লাগে, তখন ওটাকে যাতে সমুদ্রের ঢেউ না ভেসে চলে যায়, ওই জন্য একটা অ্যাঙ্কর দিয়ে রাখা হয়, মানে নোঙর ফেলে রাখা হয়, যাতে আটকে থাকে, যাতে না চলে যায় ভেসে। তাই জন্য অ্যাঙ্কর, ওটা হলো অ্যাঙ্কর। অ্যাঙ্কর আপ নয়, অ্যাঙ্কর ইন হতে পারে, অ্যাঙ্কর টুও হতে পারে। দেখো অ্যাঙ্কর শব্দের সঙ্গে টু ব্যবহার করি। অ্যাঙ্কর টু কখন ব্যবহার করব? যখন সেন্সটা বোঝাবে যে কোনো একটা বস্তু কোথাও একটা আটকে আছে, লেগে আছে, তাই না? তখন অ্যাঙ্কর টু। যদি বলা হয় যে কোথায় আটকে আছে, কোথায় লেগে আছে, অ্যাঙ্করটা কোথায় হয়ে আছে? গ্রেট রিভার। কোথায় লেখা আছে? তাহলে টু এর চেয়ে ভালো কী হবে? ইন। টু এর চেয়ে ভালো হবে অ্যাঙ্কর্ড ইন এ রিভার। ওকে, তাহলে অ্যাঙ্কর টু বা অ্যাঙ্কর ইন এ গ্রেট রিভার। নেক্সট হবে আই ওয়াজ থ্রিল্ড টু সি এ বিউটি অফ নেচার। দেখো সর্বদা বলে থাকি যে এ বিউটি হবে না, কারণ বিউটি শব্দটা নাউন আমরা জানি, কিন্তু নাউনটা দিয়ে সমস্ত নাউনের আগে এ বসে না, বিশেষ করে কোন নাউনগুলো? আনকাউন্টেবল নাউন। বিউটি সৌন্দর্য, তুমি তো কখনো মাপতেই পারবে না, গুনতেই পারবে না, তাই না? এই জন্য বিউটি এখানে আনকাউন্টেবল নাউন। সো অ্যান আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ প্রিসিডেড বাই দি। সো কী হবে? আই ওয়াজ থ্রিল্ড টু সি দ্য বিউটি অফ নেচার।
ঠিক আছে। ওকে, তুমি যেমন করে বলতে পারো না যে আমি একটু চিনি খেয়েছিলাম, আই এট এ সুগার, কখনোই বলতে পারো না, তাই না? তুমি কখনোই বলতে পারো না যে আই এট এ সুগার, আমি একটা চিনি খেয়েছিলাম, এটা কখনো বলা যায় না, গ্রামার অনুযায়ী এটা ভুল, তাই না? কারণ সুগার এখানে কি, আনকাউন্টেবল নাউন, নাউন্স দ্যাট ক্যান্ট বি কাউন্টেড, যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারবো না ওর আগে আমি কখনোই এ অ্যান বসাতে পারি না, আনকাউন্টেবল নাউন। যদি আমি বলি, আরেকটা যদি বলি যে সে আমাকে একটা উপদেশ দিয়েছিল, দেখো আমরা জানি যে আমরা বাংলার সঙ্গে হুবহু ট্রান্সলেট করব, তাহলে হি গেভ মি অ্যান অ্যাডভাইস আমরা বলেই ফেলি ভুল করে, বাট অ্যাকচুয়ালি এটা ভুল। হি গেভ মি দ্য অ্যাডভাইস, হি গেভ মি দ্য অ্যাডভাইস, অ্যান অ্যাডভাইস নয়, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, সো ইট কান্ট বি প্লেসড অ্যালং উইথ আ ইনডেফিনাইট আর্টিকেল। ওকে, সো এ এবং অ্যানের সঙ্গে এটা বসতে পারে না। ওকে, সো হি গেভ মি দ্য অ্যাডভাইস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো আজকে এতটা বলা ছিল, এখানে তোমাদের এই লেসনটা শেষ হলো। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে, কিছু গ্রামার আমি তুলে ধরেছি, সবাই বুঝতে পেরেছো হয়তো, খুব ভালো লাগলো তোমাদেরকে পড়িয়ে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে, সি ইউ লেটার, থ্যাংক ইউ সো মাচ।